৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে দাঁড়িয়ে বক্তব্য বলার সময় বারবার হোঁচট খেলেন। আর একেবারে এ নিয়ে বিরোধীরা খড়গহস্ত। কি করে স্বাধীনতা দিবস উদযাপনের ক্ষেত্রে নরেন্দ্র মোদী হোঁচট খেলেন, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জেনারেলি সাবলীলভাবে যে কোনো জায়গায় বক্তব্য রাখতে দেখা যায় এবং তার বাচন ভঙ্গিমাতে কার্যত বিরোধী নেতৃত্বরা অবাক হয়ে যায়, যেখানে যে কোনো বিরোধী নেতারা তারা অত বড় উচ্চ জায়গায় না থাকলেও প্রতিনিয়ত ভুল ভ্রান্তি করে থাকেন। সেখানে প্রধানমন্ত্রী সকলের থেকে একটা বয়োজ্যেষ্ঠ, এমনিতেও বয়সে অনেকটাই বড়, তারপরেও তিনি স্বাধীনতার ৮০তম দিনে উদযাপন করতে এসে দুবার ভুল করলেন। আমি এই বক্তব্যটা নিয়ে, যেটা কার্যত নাকি তোলপাড় হয়ে গিয়েছে, শুনেছেন কি আপনারা? নাকি কেউ শোনেননি না? আচ্ছা শুনুন নরেন্দ্র মোদী কি বলেছেন। এবং এ নিয়ে অরবিন্দ কেজরিওয়াল এবং কংগ্রেস তারা একেবারেই ঝাঁপিয়ে পড়েছে। কেউ বলছেন যে মানে এনাকে কনফিডেন্ট লাগছে না, কেউ বলছেন যে টেলিপ্রম্পটার নেই সামনে, বলে তীব্র কটাক্ষ নরেন্দ্র মোদীর দিকে ধেয়ে এসেছে। শুনুন। कैसा करके बायो इकोनॉमी में देश की युवा शक्ति ने सामर्थ्य दिखाया है। 2014 के पहले जो 60,000 करोड़ का कारोबार था, आज वो कारोबार बायो इकोनॉमी 20 लाख करोड़ पहुंच चुकी है। दोस्तों 2009-10 का कालखंड था, सिर्फ 25 लाख इलेक्ट्रिक व्हीकल हमारे देश में बिके थे। 1.5 लाख इलेक्ट्रिक व्हीकल बिके थे 2009-10 में। 1.5 लाख इलेक्ट्रिक व्हीकल। শুনলেন? এটা কি ঠিক করলেন? ৭৫ মিনিট ভাষণ দিয়েছেন। অন্যান্যবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেনারেলি ৯০ মিনিটের ওপর ভাষণ দেন, এবারে ৭৫ মিনিট ভাষণ দিয়েছেন। এবং ওই বায়ো ইলেকট্রিসিটি, জৈবিক বিদ্যুৎ, এরকম টাইপের কিছু বক্তব্য বলতে গিয়ে, আর একটা হচ্ছে বৈদ্যুতিন গাড়ির বক্তব্য, পরিসংখ্যান দিতে গিয়ে তিনি পরিসংখ্যানগুলো ভুলে গিয়েছিলেন এবং সেই পরিসংখ্যানগুলো কাগজ থেকে পড়েছিলেন। তা নিয়ে গেল রব। আচ্ছা, বাকি ৩ রাজনৈতিক দল গতকালের স্বাধীনতা দিবসে ঠিক কি করলো? কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল কংগ্রেস। আজকে আপনাদের দেখাবো। যারা নরেন্দ্র মোদীর সমালোচনা করছেন শুধুমাত্র পরিসংখ্যানটুকু তিনি দিতে ভুল করেছিলেন বা কাগজ থেকে একবার বলেছিলেন। এত পরিসংখ্যান ৭৫ মিনিটে এই বয়সে মনে রাখাটা ইম্পসিবল। তিনি এতদিন করতেন, হয়তো কোথাও ফাম্বেল হয়েছে। সেটা নিয়ে গেল যারা রব তুলছেন তাদেরকে দেখাবো, বা আপনারাও দেখুন সেই ৩ রাজনৈতিক দল তারা নিজেরা ঠিক কি করেছে গতকালের স্বাধীনতা উদযাপন করতে গিয়ে। চমকে যাবেন, হলপ করে বলছি চমকে যাবেন। শুনুন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। তবে সবাই জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয় এগুলো লিখবেন। সাথে সাথে এটা মাথায় রাখবেন যে আমরা অত্যন্ত সংকটের মধ্যে রয়েছি। তার কারণ বিজেপির মানে কম্পিটিটিভ কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে আমাদের সামনে নেই। বাকি যে রাজনৈতিক দলগুলো রয়েছে এরা একেবারেই এদের কার্যকলাপ কোথাও গিয়ে ভারত বিরোধী, নরেন্দ্র মোদী বিরোধিতা করতে গিয়ে এরা ভারত বিরোধী কখন যে হয়েও গেছে এরা নিজেরাও জানে না। কেন এ কথা বলছি? আচ্ছা, আজকে শুরু করি আমাদের পশ্চিমবঙ্গে সিপিএম এর কারবার দিয়ে। দমদম, সম্ভবত উত্তরে বা দক্ষিণে আমি ভুলে গেছি, দমদমে দেখুন সিপিএম এর একটি কার্যালয়ে সেখানে জাতীয় পতাকা উত্তোলন হয়েছে এবং সেখানে এদের স্পর্ধা একবার দেখুন যে এদের সিপিএম পার্টির পতাকা কাস্তে হাতুড়ি সেটা একেবারে সুউচ্চভাবে লম্বা করে রাখা হয়েছে, আর ভারতের জাতীয় পতাকা তার অর্ধেক করে রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ দেশের পতাকা মানে তাদের পতাকার থেকে দেশের পতাকা নিচুতে। আপনারা দেখুন, এবং সাধারণ মানুষ এটা জানতে পেরেই একেবারে গর্জে ওঠে, প্রতিবাদ করে ওঠে, বলে যে আপনাদের নামে এফআইআর করব। আপনারা কবে দেশপ্রেমিক হবেন? দেশ বিরোধী এতদিন তো আপনারা জানেন যে সিপিএম কিন্তু এই সমস্ত পতাকা ভারতের পতাকা, জাতীয় সঙ্গীত এসব গাইতো না, পতাকা তুলতো না, এসব তারা বিশ্বাস করতো না। এটা আমি এক্স্যাক্টলি সাল ভুলে গেছি, ৫-৭ বছর আগে থেকে তারা এটা শুরু করেছে। অতদিনও হবে কিনা মনে নেই। আপনারা দেখুন ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে এরা কতটা জাতীয়তাবাদী আর কতটা জাতীয়তাবাদের পরিপন্থী। একবার ভিডিওটা দেখুন। এখনো ভারতীয় হতে পারলেন না। ভারতীয়টা হবেন কবে? এটা কি? এটা আপনার দলের পতাকার থেকে নিচে
বেশ করবে। আপনারা আজকে কত বছরের স্বাধীনতা বলুন তো, কত বছর? আপনারা জাতীয় পতাকা অবমাননা করছেন। জাতীয় পতাকা নিচে আর আপনার পতাকার ওপরে। এফআইআর করবে শঙ্কর চক্রবর্তী এনার নামে এফআইআর করতে হবে। এক্ষুনি খুলুন পতাকা। থানায় ফোন করো। ফোনে লাভ নেই। কে বলেছে? কে করেছে? কে তুলেছে? কে পতাকাটা কে তুলেছে? আপনারা তুলেছেন? কোন সাহসে করেছেন এটা? এটা কেন হবে? এখনো পতাকাটা খুলুন আগে। সময় লাগছে কেন? আপনার দলের লোককে ফোন করে ডাকুন, এখনই খুলুন। আপনি খুলুন। আরে আপনার বললে কি হবে? আপনার দলের পতাকা খুলুন এক্ষুনি। দেশের পতাকা নিচে, ওনাদের পতাকা ওপরে। দলের পতাকা খুলুন। এটা ঠিক হয়নি। আপনারা জানেন না? বয়স তো অনেক হলো। 12টা বেজে গেছে। দীর্ঘ 34 বছর শাসন করে রাজ্যটাকে শেষ করে আজকে এখন আমার ঠিক হয়নি। আজকে 80 বছরের স্বাধীনতা দিবসের বর্ষপূর্তি। পতাকা থাকবে ওপরে। দেখুন এতদিন ধরে আপনারা ফ্ল্যাগ তোলেননি। ওপরে দেশের পতাকা। ফটো এটা কি প্রথম তুলছেন? মানুষকে দেখানোর জন্য তাও দেখো ফ্ল্যাগের অবস্থা দেখো। দেশের মনীষীরা রাস্তার সামনে তুলে, সামনে ব্লিচিং পাউডার পরে, সেখানে ফুল। দেশের মনীষীরা ব্লিচিং পাউডারের সামনে আর ওনাদের হিসাব উপরে। দেখলেন, সাধারণ মানুষ ধরিয়ে দিয়েছে এদের কার্যকলাপ। নিজেদের একটু ভালো করে লক্ষ্য করতে হবে, কিন্তু নিজেদের পতাকাটা সেটা কিন্তু জাতীয় পতাকার থেকে ওপরে, তার হাইট ওপরে, নিজেদের পতাকাটা নিচে। আপনারা জানেন যে ওপার বাংলায় শুধুমাত্র এইটা করার অভিযোগে, যদিও চিন্ময় মহাপ্রভু এটা করেননি, তাও অভিযোগ ছিল এটা যে তাদের ধর্মের কোনো পতাকা, বাংলাদেশের কথা বলছি, তাদের কোনো ধর্মের পতাকার ওপরে নাকি গেরুয়া পতাকাটা রেখে দেওয়া হয়েছিল, এটা অভিযোগ ছিল। চিন্ময় মহাপ্রভু এর সঙ্গে জড়িত ছিলেন না, শুধু এই অপরাধে তাকে বছরের পর বছর জেল খাটতে হচ্ছে বাংলাদেশে। সেই সমস্ত জেহাদিদের কোনো শাস্তি হয় না। বাংলাদেশ কিন্তু শাস্তি দিতে পারে না, চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করে রেখে দেয়। আর এইখানকার কমিউনিস্ট পার্টি তারা কোনোদিন মানে এই চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর মানে তার মুক্তি চেয়ে কোনোদিন পথে নামতে দেখবেন না, কোনোদিন দেখবেন না। পাকিস্তান কেন জল পাচ্ছে না, নরেন্দ্র মোদী জবাব দাও। ভুরি ভুরি এক্সাম্পল পেয়ে যাবেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কেন চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে বিনা দোষে, বিনা অপরাধে রেখে দেওয়া হলো? এবং এই একই অপরাধ, যে অপরাধ মানে সিপিএম করেছে, সেই শুধু অপরাধের অভিযোগ, কিন্তু তিনি জড়িত ছিলেন না, তার সত্ত্বেও তাকে রেখে দেওয়া হয়েছিল। ভাবুন তো, এই একই কাজের জন্য যদি এই যে ব্যক্তি করেছেন, যদি বছরের পর বছর যদি জেলে পুরে রেখে দেওয়া হয়, কেমন লাগবে? এটা গেল প্রথম। দ্বিতীয়, এবার আসি নরেন্দ্র মোদী যারা ভুল ধরাচ্ছিলেন। দ্বিতীয়, এবার আসি কংগ্রেস, যারা একেবারে নরেন্দ্র মোদীর এই বক্তব্য নিয়ে মানে প্রশ্ন তুললেন, তাদের কথায় আসি। বন্দে মাতারাম এবারে প্রথম গাওয়া হচ্ছে। এই বন্দে মাতারাম গাওয়ার সময় পরিষ্কারভাবে আপনারা দেখতে পারবেন যে যেখানে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী, মানে সোনিয়া গান্ধী সেটাতে আপত্তি জানাচ্ছেন, সোনিয়া গান্ধী আপত্তি জানিয়ে সম্ভবত কি বলছেন তো বোঝা যাচ্ছে না, সম্ভবত থামাতে বলছেন, এতক্ষণ ধরে তিনি শুনতে পাচ্ছেন না, বা যে অংশে বন্দে মাতারাম গাওয়াটা হচ্ছে একটু ভালো করে শুনবেন কি লেখা রয়েছে। তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে, ওই জায়গাটা চলার সময় দেখছি সোনিয়া গান্ধী থামাতে বলছেন, এতক্ষণ কেন বাজানো হচ্ছে? এবং স্বাভাবিকভাবে রাহুল গান্ধী সেটাতেও দেখছি তিনি উদ্বিগ্ন, মুখে তো গাইছেনই না, সেখানে নড়াচড়া বন্ধ, সেটা জাতীয় আমাদের গান এই মুহূর্তে, তা সত্ত্বেও তারা নাড়াচাড়া করছেন এবং একেবারে সেটা আপত্তি জানাচ্ছেন। দেখাবো আপনাদের যে কংগ্রেস নরেন্দ্র মোদীর শুধুমাত্র স্ট্যাটিস্টিক্স ভুলে গেছেন বলে যারা অভিযোগ তুলছেন, তারা ভারতের জাতীয় গানকে অবমাননা করলেন নাকি, দেখাবো আপনাদের। তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদি, তুমি মর্ম, ত্বম হি প্রাণ শরীরে বাহুতে, তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমার প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে, বন্দে মাতরম। দেখলেন, এই হচ্ছে কংগ্রেস। প্রথমে সিপিএম দেখালাম, এবার কংগ্রেস দেখালাম আপনাদের সামনে। যে ভারতের জাতীয় গান এবারে প্রথম লালকেল্লা থেকে গাওয়া হয়েছে। আপনারা কি জানেন যে এবারে লালকেল্লায় প্রত্যেকবারই যখন লালকেল্লার অনুষ্ঠান হয় তখন বিরোধীদের জন্য সিট রিজার্ভ করে রাখা থাকে, কিন্তু কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে থেকে রাহুল গান্ধী কেউ ওখানে উপস্থিত হয়নি, ফাঁকা চেয়ার তাদের জন্য অ্যালোকেট করা ছিল, পড়েছিল, তারা কিন্তু কেউ যাননি।
চিনে রাখুন, এরা আমাদের জাতীয় মানে স্বাধীনতা দিবসকে বয়কট করেছে। আমরা এদের ভোটের রাজনীতি থেকে বয়কট করব। আজকে আমার সঙ্গে আপনারা সবাই কমেন্টে লিখুন যে আমরা এদের পরবর্তী যে কোনো নির্বাচনে এদের ভোটের রাজনীতি থেকে বয়কট করব। তার কারণ এরা আমাদের দেশের জাতীয় এবং মানে একটা জায়গায় মানে রেড ফোর্টে তো সব একটা জায়গাতেই হয়, সেখানে দেশের স্বাধীনতা দিবস উদযাপনে এরা বয়কট করেছে। আমরাও এদেরকে ভোট দান থেকে বয়কট করব। এদের প্রমিস করুন আজকে আমরা সবাই মিলে আজকে সংঘবদ্ধ হই। এবং শুধু তাই নয়, আমি আপনাদের সামনে দেখাবো যে নরেন্দ্র মোদীর বিভিন্ন রকমের সমালোচনা করছেন। এরা সমালোচনা করতেই পারেন, আপনারা স্বাভাবিক, ডেমোক্রেসিদের সমালোচনা করা উচিত, তবে বস্তু বিষয় নিয়ে সমালোচনা করা উচিত, তাই না? যেমন আগের দিন দেখিয়েছিলাম একটা, যে ওই হাগ নিয়ে কুৎসিত আক্রমণ করেছেন রাহুল গান্ধী। আপনারা কি জানেন, দেখেছেন, খেয়াল করছেন কি, যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে ভারতে যারা প্রধানমন্ত্রী ছিলেন, পিভি নরসিংহ রাও থেকে শুরু করে মনমোহন সিং, সেই মনমোহন সিং পর্যন্ত, তারা যখন বক্তৃতা দিতেন রেড ফোর্ট থেকে, একটা বুলেট প্রুফ কাঁচ তাদের সামনে চারদিক থেকে ঘেরা থাকতো, বুলেট প্রুফ কাঁচের মধ্যে থেকে তারা বক্তব্য রাখতেন। এত আশঙ্কা, এত ভয় এদের, এদের এত আশঙ্কা থাকতো, এত ভয় থাকতো, বুলেট প্রুফ কাঁচের মধ্যে থেকে এরা বক্তব্য রাখতেন। ভারতের প্রধানমন্ত্রী 2014 সালের আসার পর থেকে তিনি কোনো বুলেট প্রুফ কাঁচ রাখেন না, সামনে থেকে এসে বক্তব্য রাখেন। এই তফাৎগুলো জানতে শিখুন, নোটিশ করুন। আমি আপনাদের সামনে এইগুলো তুলে ধরার চেষ্টা করি। এরা এতটা ভীতু, এবং যখন বন্দে মাতারাম গান হচ্ছে তখন সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী তখন তীব্র আপত্তি জানাচ্ছেন যে এটা বন্ধ করা হোক, এতক্ষণ কেন হবে, বা কোনো একটা কারণে, বা এটা তো আমাদের মানে গানটা করার কথা ছিল না। জানি না তিনি কি বলেছেন, সেটা তো আমার কানে পৌঁছায়নি, কিন্তু এটা স্পষ্টতই সোনিয়া গান্ধী অস্বস্তি বোধ করছেন ওই বন্দে মাতারাম। কেন অস্বস্তি বোধ করছে? তার কারণ আমাদের যাদের ভোটে তারা এই রাজনীতি করেন, তাদেরও এই সঙ্গীতের নিয়ে তাদেরও অসুবিধা রয়েছে, তারাও অভিযোগ জানান এই গানটি তাদের জন্য নয়। সেই কারণেই কি কংগ্রেস ভারতের স্বাধীনতা দিবসে পর্যন্ত বন্দে মাতারাম, ঋষি বঙ্কিমচন্দ্রের গানটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করলেন, বা এটাকে না গেয়ে এটাকে নড়াচড়া করছেন। দেখুন, এই সমস্ত গান গাওয়া হলে সবসময় নিয়ম হচ্ছে আপনাকে মানে যেখানে থাকবেন আপনাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে, আপনি কথা বলতে পারবেন না, আপনি নাড়াচাড়া করতে পারবেন না। মানে দরকার হচ্ছে আপনার মুখ নেড়ে গানটিকে গানটিকে আপনার গাওয়া উচিত। সেখানে তারা বিরোধী দলে এতদিন তাদের পূর্বপুরুষরা আমাদের দেশকে আমাদের শাসন করে এসেছে, তাদের এই অবস্থা দেখুন। আচ্ছা, এবার চলে আসি আপনাদের সকলের প্রিয় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। কেউ কি দেখেছেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো পতাকা তুলতে দেখেছেন? আমি তো দেখিনি। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা দিবসে এতদিন খুব উৎসব করে করতেন মুখ্যমন্ত্রী থাকাকালীন, তার আগের দিন থেকে, ফ্রিডম অফ মিডনাইট থেকে তিনি সেলিব্রেট করতেন। এবারে তাকে খুঁজে পাওয়া গেল না, শুধু সোশ্যাল মিডিয়াতে কয়েকটা এইরকমভাবে পোস্ট করা ছাড়া তাকে খুঁজে পাওয়া গেল না। কোনো জায়গায় গিয়ে পতাকাটা তিনি পর্যন্ত তুললেন না। আপনি ভাবতে পারেন এরা রাজনৈতিক, এরা দুদিন পর নেতাজির অপমান হচ্ছে বলে আবার রাস্তায় নামবেন। বুঝতে পেরেছেন? ভারতের স্বাধীনতা দিবসের পতাকাটা পর্যন্ত তোলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হিম্মত হারিয়ে ফেলেছেন। আবার দুদিন পর এসে ফেসবুকে বলবে আমি কিন্তু একেবারেই স্ট্রং রয়েছি, আপনারা সবাই রাস্তায় নামুন, আপনারা সবাই আত্মবলিদান করুন, আমি কিন্তু ঘরের মধ্যে থেকেই থাকবো। ভারতের স্বাধীনতা দিবস উদযাপন করতে যে নেত্রী পিছপা হন বা করতে পারেন না, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুটো ছবি শেয়ার করে দেন, তারা নাকি আমাদের আবার ক্ষমতায় ফিরে আসবে বলে দাবি করছে। আপনাদের আমি তিনটি রাজনৈতিক দলের ভূমিকা দেখালাম, যে তিনটি রাজনৈতিক দল নরেন্দ্র মোদীর শুধু স্ট্যাটিস্টিক্যাল কিছু মিস্টেক মানে ধরুন তিনি বলেছেন ফর এক্সাম্পল 10,000 কোটি টাকার লোক নিয়ে এসেছিল 2014 সালে, এবারে আমরা 1 লক্ষ কোটি টাকার লোক নিয়ে এনেছি। সেটা তিনি 10,000 কোটি টাকা, ওটা 1,000 কোটি টাকা হতো, তিনি পরে সংশোধন করে বলেছেন 1,000 কোটি টাকার লোক নিয়ে এসেছিল। এটা একটা এত বড় মিস্টেক যে নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেল। বুঝতে পেরেছেন আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমি এই জন্য বললাম যে আমাদের অপোনেন্টগুলো, আমাদের রিজার্ভ বেঞ্চটা এত দুর্বল, যেটা আমাদের সব থেকে চিন্তার কারণ। এটা হচ্ছে আমাদের এই মুহূর্তে দেশটা হচ্ছে, আপনারা যারা আজহারউদ্দিনের সময় ক্রিকেট খেলা দেখেছেন মনে রাখতে পারবেন, আজহারউদ্দিনের সময় যখন ক্রিকেট খেলা দেখতেন তখন আজহারউদ্দিন দেখবেন ওই 15-16 রান করতেন, মাঝখানে নামতেন, একেবারে ঠিক যে সময় ভারতকে ডোবানোর যায় ঠিক সময় সেখানটা নেবে
ডুবিয়ে ভারতকে তারপরে চলে আসতেন। ধরুন ওই 50টা বল খেলে 16 রান কিংবা 70টা বল খেলে 20 রান করে একেবারে যখন নিশ্চিত হতেন যে ভারত হেরে যাবে, তারপরে তিনি আউট হয়ে চলে আসতেন। পরে জানা গিয়েছিল তিনি অনেক জায়গায় ব্যাটিং করতেন। আজকে ভারতের এবং রিজার্ভ বেঞ্চটাও কেউ ছিল না যে সেখান থেকে তুলে এনে ওদেরকে রিপ্লেস করে তখন তাদেরকে খেলানো হবে প্রথম একাদশে। আজকে আমাদের কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে এটাই হয়ে গেছে, আমাদের রিজার্ভ বেঞ্চটা কিন্তু অত্যন্ত দুর্বল। আপনি কল্পনাও করতে পারবেন না যে নরেন্দ্র মোদীর এই বিজেপিকে আমরা ডেফিনেটলি সরাতেই পারি। কেন বিজেপির নেতৃত্ব মেনে নেব বছরের পর বছর? বিজেপিকে আমরা সরাতে রাজি রয়েছি। কাকে আনবেন? এই বামপন্থাদের। এরা তো বললাম আপনাদের সামনে, এরা কত বড় ভয়ঙ্কর হতে পারে আপনি কিচ্ছু করতে হবে না। আপনি শুধু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্যগুলো শুনবেন। যদি শুধু বিকাশ রঞ্জন বাবুর বক্তব্যগুলো যদি আপনি শোনেন, তাহলেই আপনি বুঝতে পেরে যাবেন এই বামপন্থা কতটা ভয়ানক। মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ভয়ানক সেটা আপনাদের কাউকে আর বুঝিয়ে বলার প্রয়োজন হবে না। আর কংগ্রেসের চেহারাটা তো আপনি কেন গোটা দেশ বুঝে গেছে। তাহলে বলুন আমাদের আর কে রয়েছে অপশন? সেই জন্যই বলছি আমরা অত্যন্ত সংকটের মধ্যে রয়েছি। তার কারণ একটা সময় আসবে যেখানে 3টি টার্ম নরেন্দ্র মোদীর হয়ে গেছে, এরপর তাকে রিপ্লেস করার জন্য সব মানুষ হয়তো চাইবেন। আর এখানেই ওত পেতে রয়েছে ভারত বিদ্বেষীরা, ওত পেতে রয়েছে যে একটা সুযোগ, নরেন্দ্র মোদী 3টে টার্ম হয়ে গেছে, ধরুন 4টে টার্মও তিনি জিতে গেলেন, 5 নম্বর কিছুতেই জিততে পারবেন না, কারণ এটাই ন্যাচারাল, এটা হয় না। আর তারপরেই কিন্তু দাঁত নোখ নিয়ে আক্রমণ করার জন্য সবাই বসে রয়েছে। সেই কারণে আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে, আমরা আমার পরিবারের, আমার বাবার সমালোচনা করতে পারি, সবার কথা বলছি, আপনি আপনার বাবার সমালোচনা করতে পারেন, আপনি আপনার ছেলের সমালোচনা করতে পারেন, কিন্তু তা বলে আপনি আপনার অন্য কাউকে আপনি বাড়িতে নিয়ে আসবেন এবং ভাববেন যে ইনিই আপনাকে সব থেকে বেটার গাইড করবে, যদি ভাবেন তাহলে অত্যন্ত ভুল। তার কারণ আমাদের এইরকম একটা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছি, যারা পাকিস্তান জল পায় না বলে প্রকাশ্যে রাস্তায় নামতে কোনো রকমের তাদের সংকোচ বোধ হয় না। পাকিস্তানের জল বন্ধ হয়ে যাওয়ায় যারা কাঁদতে পারে রাস্তার মধ্যে দাঁড়িয়ে, যারা দাবি জানাতে পারে নরেন্দ্র মোদীর অপসারণ, পাকিস্তানে কেন জলবন্দি হয়ে গেছে, এরা ক্ষমতায় আসলে কি করতে পারে এটা আপনি যদি বুঝতে না পারেন, আপনার দুগ্ধপোষ্য কোনো বাড়ির ছোট্ট বাচ্চা যে এখনো পর্যন্ত রাজনীতি হয়তো জানে না, তাকে একবার বুঝিয়ে দিলে সেও বলে দেবে আপনাকে। এনিওয়ে, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে 16ই আগস্ট, আপনারা জানেন খেলা হবে দিবস। গ্রেটার ক্যালকাটা কিলিং হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটিকে খেলা হবে দিবস বলে পালন করতেন। হিন্দুদের গণহত্যার উৎসবকে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেটার ক্যালকাটা কিলিং এটাকে খেলা হবে দিবস বলে উদযাপন করার চেষ্টা করেছিলেন, হিন্দুদের রক্তে তিনি উদযাপন করার চেষ্টা করেছিলেন। আর আপনারা শিখিয়ে দিয়েছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কালকে বেরোতে দেন, বেরোতে পারেননি তিনি। ঠিক এইভাবেই আমাদের দেশের, আমাদের রাজ্যের যত ভারত বিরোধী রাজনৈতিক দল রয়েছে, এদেরকে আমাদের রুখে দাঁড়াতে হবে। এই সংকল্প নিন আজকে দাঁড়িয়ে, এই সংকল্প নিন। আপনাদের সবার পূর্বপুরুষদের যারা পরিণতি করেছিল তাদের রেয়াদ নয়, তাদের ক্ষমতায় এক ফোঁটা ক্ষমতায় কোনো প্রশ্ন নেই তাদেরকে। যদি সহমত হন লিখুন, বিরূপ মন্তব্য থাকলে, বিপরীত মন্তব্য থাকলেও লিখে জানান। এখনকার মতো এখানে।